যখন শিকারী বুঝতে পারে তার শিকার কোনো ভীতু হরিণ নয়, বরং জঙ্গলের আর একটা ভয়ঙ্কর বাঘ যে কিনা তার থেকেও বেশি ধূর্ত, তখন ক্ষমাটা আর শিকারের থাকে না, হয়ে যায় যুদ্ধ, মগজের যুদ্ধ। প্রথম পর্বে আমরা ঠিক এমনই এক যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিলাম, যেখানে অর্জুনের মতো এক ঠান্ডা মাথার সাইকো কিলার, যে কিনা মানুষের নিঃশ্বাসের শব্দ শুনে তার অবস্থান বলে দিতে পারে, সেই প্রথমবার কারো কাছে হেরে গিয়েছিল। চেন্নাই রেলওয়ে স্টেশনের হাজারো ক্যামেরার চোখে ধুলো দিয়ে তার পাতা নিখুঁত ফাঁদকে ছিন্ন ভিন্ন করে এক অদৃশ্য শত্রু ছিনিয়ে নিয়ে গিয়েছিল সেই পেনড্রাইভ, যা ভাজরা কোম্পানির $1 বিলিয়ন সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমরা দেখেছিলাম দুটো আলাদা গল্প। একদিকে কর্পোরেট দুনিয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যেখানে তথ্যের দাম জীবনের চেয়েও বেশি, আর অন্যদিকে 2 বছর আগের এক মিষ্টি প্রেমের গল্প, যেখানে থিরু নামের এক সাধারণ ছেলে একটি মেয়ের মনের কথা অনায়াসে পড়ে ফেলতে পারত। কিন্তু কি হবে যখন এই দুটো গল্প এসে এক বিন্দুতে মিশে যাবে? কি হবে যখন অর্জুনের মতো এক নরখাদক তার শিকারকে খুঁজে না পেয়ে মরিয়া হয়ে উঠবে? আপনারা কি জানতে প্রস্তুত আসলে কে এই থিরু? সে কি শুধুই একজন সাধারণ কর্মচারী, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এমন কোন অতীত যা অর্জুনের থেকেও ভয়ঙ্কর? কেন সে 2 বছর আগে মাহির জীবন থেকে নিজের সমস্ত অস্তিত্ব মুছে ফেলেছিল? কোন সত্যটা সে মাহির কাছ থেকে লুকাতে চেয়েছিল? সবচেয়ে বড় প্রশ্ন, অর্জুনের মতো একজন শিকারী যখন তার শিকারকে খুঁজে না পায়, তখন সে আঘাত করে তার সবচেয়ে দুর্বল জায়গায়। থিরুর জীবনের সেই দুর্বল জায়গাটা কি মাহি? অর্জুন কি পারবে মাহিকে খুঁজে বের করতে? আর যদি খুঁজে পায়, তাহলে থিরু কি তার ভালোবাসাকে বাঁচাতে পারবে, নাকি তার ভালোবাসাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? প্রথম পর্বের সমস্ত অমীমাংসিত প্রশ্ন আর রহস্যের জট খুলতে আমরা চলে এসেছি কালাগাথালাইভান মুভির এক্সপ্লেনের দ্বিতীয় এবং শেষ পর্বে। আর হ্যাঁ, যারা প্রথম পর্ব না দেখেই দ্বিতীয় পর্ব দেখতে চলে এসেছেন, তাদের জন্য প্রথম পর্বের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। চলুন প্রবেশ করি সেই রুদ্ধশ্বাস গল্পের শেষ অধ্যায়ে, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন বিপদ আর চমক। শুরু করছি আজকের পর্ব। আমাদের মুভির নায়ক থিরু, মানে থিরু আসলে এই সব কিছুর মূল হোতা। জেপিকে ধরতে ওভারব্রিজে ওঠার সময় থিরুই গান্ধীর লোকদের মেরেছিল, কারণ পেন ড্রাইভটা নেওয়ার জন্য গান্ধী রেল স্টেশনে আসার আগেই থিরু সেখানে এসেছিল, এবং সে জেপির আশেপাশে অর্জুনের লোকদেরকে দেখতে পেয়ে সেই গান্ধীকে ওয়াশরুমে ঢুকতে নিষেধ করেছিল। যাই হোক, এরপর দৃশ্য চলে আসে গান্ধীর বাড়িতে। এরপর থিরু সেখানে এসে গান্ধীকে জড়িয়ে ধরে। মানে এই দুজন আসলে ছোটবেলা থেকেই জানি জিগার বন্ধু। এদের দুজনেরও একটা হিস্ট্রি আছে, সেটা আরও সামনে গেলে জানতে পারবেন। তো থিরু গান্ধীকে অর্জুনের টিমের লোকেদের ছবি দেখিয়ে বলে, এরা সবাই ভাজরা কোম্পানির লোক। ভাজরা কোম্পানি আমাদেরকে ধরতেই এই টিমকে নিয়োগ দিয়েছে। এসব শুনে গান্ধী কিছুটা ভয় পায় এবং সে থিরুর কাছে জানতে চায় যে জেপি নিরাপদে আছে কিনা। তখন থিরু বলে, হ্যাঁ, জেপি নিরাপদে ফিরেছে। জেপি ট্রেনে উঠে চলে যাওয়ার পর্যন্ত আমি সেখানে ছিলাম। তখনই দৃশ্য কাট হয়ে জেবির কাছে আসলে দেখতে পাই জেবি আসলে অর্জুনের কাছে বন্দী হয়ে আছে। কিন্তু কিভাবে, চলুন সেটাই একটু দেখে আসা যাক। জেবি ট্রেনে উঠে চলে যাওয়ার পরেই থিরু সেখান থেকে চলে যায়, কিন্তু তার ঠিক বিপরীত পাশে ট্রেন আসার কারণে অর্জুন সেখানে আটকা পড়েছিল। তবে একটু পরে ট্রেনটা পার হয়ে যেতেই অর্জুন সেখান থেকে দৌড়ে জেবির ট্রেনে উঠে পড়ে। এরপর যা হওয়ার তাই তো। অর্জুন জেপির কাছে ইনফরমেশন চুরির নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাইলে জেপি কোনো কিছু বলতে চায় না। তখন অর্জুন জেপিকে তার ছেলে মেয়ে সম্পর্কে সব ইনফরমেশন দেখিয়ে বলে, তুই যদি সত্যটা না বলিস তাহলে তোর ছেলে মেয়ের কী হবে সেটা তুই কল্পনাও করতে পারছিস না। এই বলে অর্জুন এর আগে যাদেরকে নির্মমভাবে মেরেছে তাদের ভিডিও জেপিকে দেখায়, যেগুলো দেখে জেপি আর নিজেকে ধরে রাখতে পারে না। তার মেয়ের সাথে এমন কিছু যেন না হয়, এই ভয়ে জেপি সত্যটা স্বীকার করে ফেলে। দৃশ্য এখানে কাট হয়ে আবারও 2 বছর অতীতে গেলে থিরুর লন্ডনে যাওয়ার 2 দিন আগে কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মাহি থিরুর ফ্ল্যাটে এসেছে এবং থিরুর জন্য স্পেশাল কিছু ডিশ রান্না করছে, আর থিরু মাহির পাশে বসে থেকে মাহির সাথে গল্প করছে। এমন সময় থিরু লক্ষ্য করে মাহির মাথা থেকে 1 ফোঁটা ঘাম ধীরে ধীরে নিচে নামতে নামতে মাহির বুকের ভেতরে চলে গেল। এই দৃশ্যটা দেখে থিরুর বাইক হাই স্পিডে ছুটতে শুরু করে, তাই অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই থিরু হাইড্রোলিক ব্রেক মেরে কাশি আসার বাহানা করে পানি খেতে দূরে সরে যায়। গল্প মাঝখানে থামিয়ে রেখে হঠাৎ থিরু এভাবে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকাটা মাহি বুঝতে পারে না, কিন্তু যখন সে আবারও কাজ করতে যাবে ঠিক তখনই সে দেখে তার বুকে কোনো ওড়না নেই। মাহি তখন আসল ঘটনাটা বুঝতে তাড়াহুড়া করে ওড়নাটা নিতে যায়,
কিন্তু হঠাৎ তার মনে হয়, আচ্ছা সে নিজেকে কন্ট্রোল করার জন্য কি করে একটু দেখি তো। এই ভেবে মাহি ওড়নাটা মাহির হাত থেকে রেখে দেয়। এরপর মাহি থিরুর আশপাশে ঘুরতে থাকে আর থিরুর রিয়াকশন দেখে মজা নিতে থাকে। তো এত কিছুর পরেও থিরু নিজেকে সামলে রাখে, বাট এসব করতে গিয়ে মাহি নিজেই কন্ট্রোল হারিয়ে কল্পনায় ডুবে গিয়ে থিরুর সাথে সাঁতার কেটে আসে। আর এই ঘটনার পরের দিনই কিন্তু মাহি থিরুকে বিদায় জানাতে গিয়ে কিসটা করেছিল। এবার নিশ্চয়ই কিস করার পেছনে কারণটা বুঝতে পেরেছেন। গুড। তো থিরু লন্ডনে চলে যাওয়ার পর 2টা বছর কেটে যায়, বাট মাহি তারপরও থিরুর ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এই সময়ের মাঝে মাহির মামা তার জন্য অনেকগুলো বিয়ের ঘরও আনে, কিন্তু মাহির মনে পুরোটা জুড়ে তো শুধুই থিরুর বসবাস। থিরুকে ছাড়া আর কাউকে তো তার ভালো লাগে না, তাই সে কোনো ছেলেকে পছন্দ করে না। আর এভাবেই মাহি থিরুর অপেক্ষায় 2টি বছর পার করে ফেলেছে। দৃশ্য এখানে কাট করে বর্তমানে আসতে দেখি সমুদ্রের তীরে একটি জায়গায় থিরু রবিশঙ্কর নামের একজন লোকের সাথে কথা বলছে। আসলেই লোকটি একজন গভর্নমেন্ট এজেন্ট, যার কাজ হলো বিভিন্ন কোম্পানির সিক্রেট বিষয়গুলো সরকার এবং জনগণের সামনে তুলে ধরা। আর এই কাজের জন্য রবিশঙ্কর বিশাল একটা নেটওয়ার্ক ব্যবহার করে। থিরু তাদেরই মধ্যে একজন। কিন্তু রবিশঙ্কর ভাজরা কোম্পানির এই টিমের বিষয় জানার পর থিরুকে বলে, থিরু তুমি এর দায়িত্ব ছেড়ে দাও আর তোমার আপনজনদের নিয়ে দ্রুত লন্ডনে চলে যাও। এটা শুনে থিরু বলে, স্যার আপনি এসব কেন বলছেন? আমার কাজ তো এখনো শেষ হয়নি। তখন রবিশঙ্কর বলে, তুমি হয়তো জানো না এই অর্জুন কতটা ভয়ঙ্কর। ইন্ডিয়ার বড় বড় কোম্পানির মালিকরা তাকে কোটি কোটি টাকা দিয়ে হায়ার করে তাদের কোম্পানির হুইসেল ব্লোয়ারদেরকে হত্যা করার জন্য। তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি যে তুমি যদি তোমার ও তোমার আপনজনদের ভালো চাও তাহলে এক্ষুনি তাদেরকে নিয়ে লন্ডনে চলে যাও। এদিকে অর্জুনের লোকেরা থিরু বিষয়ে ইনফরমেশন কালেক্ট করে জানতে পারে যে এই থিরু আসলে ছোটবেলা থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, আর ভারতী নামের এক মহিলা তার দেখাশোনা করে বড় করেছে। এছাড়াও থিরু 2 বছর আগে লন্ডন আর চায়নাতে একটা সিক্রেট এজেন্সিতে কাজ করত, কিন্তু কয়েক বছর আগে সে দেশে ফিরে আসে এবং ফেক পরিচয় দিয়ে ভাজরা কোম্পানিতে জয়েন করে। এসব বলার পর অর্জুনের লোক অর্জুনের কাছে থিরুর ফটো আর অ্যাড্রেস পাঠিয়ে দেয়। এরপর অর্জুনের লোকেরা সাথে সাথে থিরুর বাড়িতে আসে এবং পুরো বাড়ি সার্চ করে তারা সেখান থেকে অনেকগুলো পাসপোর্ট আর বিদেশি ডলার খুঁজে পায়। এসব দেখার পর অর্জুনের আর বুঝতে বাকি থাকে না যে এই থিরুই সবকিছুর মূল হোতা। তাই অর্জুন এবার সবাইকে বাদ দিয়ে শুধু এই থিরুকেই টার্গেট করে। দৃশ্য এখানে কাট করে ভারতী আন্টির কাছে আসলে দেখি অনেকদিন পর থিরু ভারতী আন্টির কাছে কল করেছে। তো ভারতী আন্টি থিরুকে বলে, মাহি তোর জন্য অনেক বছর থেকে অপেক্ষা করে আছে, অন্তত একবার হলেও কল করিস। তখন কথা বলার শেষে থিরু আপসেট হয়ে বসে থেকে কিভাবে কি করবে, মাহিকে কল করবে নাকি করবে না। এমন সময় ভারতী আন্টি মেসেজ করে মাহির নাম্বার দেয় আর কল করতে বলে। তখন দৃশ্য মাহির কাছে আসতে দেখি মাহি থিরুর আশায় আজও কাউকে বিয়ে করেনি। তো থিরু অনেক ভেবেচিন্তে শেষমেশ মাহির কাছে কল দেয়। তো মাহি কল রিসিভ করার পর থিরু বলে, মাহি আমি থিরু, তোমাকে কিছু কথা বলতে চাই। কিন্তু এত বছর পর হঠাৎ প্রিয় মানুষটির কণ্ঠ শুনে মাহি খুশি তো হয়, বাট অভিমান করে কল কেটে দেয়। আর এমনটা করাটাই স্বাভাবিক। এত বছর থেকে মাহি যেই মানুষটির জন্য অপেক্ষা করছে সেই মানুষটি এত বছরে একটাবারের জন্য যোগাযোগ করেনি বা মাহি কী অবস্থায় আছে তা জানার চেষ্টাও করেনি। তাই মাহি থিরুর সাথে কথা না বলার জন্য রাগ করে বসে থাকে। ওদিকে মাহি কথা না বলে এভাবে দুম করে কলটা কেটে দেওয়ায় থিরু কী করবে ভেবে না পেয়ে চলে যাচ্ছে। আর এইদিকে মাহির মন তো কথা বলার জন্য ছটফট করছে। তাই মাহি নিজেকে আর সামলাতে না পেরে নিজেই থিরুর কাছে কল করে আর বলে, কি বলতে চাও বলো। তখন থিরু বলে, 5 মিনিট চুপচাপ থাকো, আমি তোমাকে অনেক কিছু জানতে চাই। এই বলে থিরু এক এক করে তার সম্পর্কে মাহিকে সবকিছু বলতে থাকে, কিন্তু কি বলে সেটা সামনে গেলে জানতে পারবো। তো সবকিছু বলা শেষে মাহি থিরুকে বলে, আমি আসলেই কোনো কিছু না বলে তোমার জীবন থেকে সরে এসেছি যাতে তুমি নিরাপদে থাকো। আজ আমি আবারও লন্ডন চলে যাচ্ছি, আর এটাই হবে তোমার আমার শেষ কথা, কারণ আমি লন্ডনেই সেটেল হব। তখন মাহি বলে, থিরু প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে যাও, যত বিপদই আসুক আমি তোমার সাথে থাকতে চাই। থিরু প্লিজ আমাকে তোমার সাথে নাও। কিন্তু থিরু রাজি হয় না। মাহি তখন কাঁদতে কাঁদতে বলে, অন্তত যাওয়ার আগে একটাবার আমি তোমাকে দেখতে চাই, প্লিজ থিরু প্লিজ। এখানেই দৃশ্য কাট করে পরদিন সকালে আসলে দেখতে পাই থিরু খোলা মাঠের ভেতরে একটা জায়গায় মাহির জন্য অপেক্ষা করছে। এমন সময় থিরু দূরে থেকে মাহিকে আসতে দেখে, কিন্তু একটু পর মাহি আরও কাছে আসলে থিরু অবাক হয় এবং মাহির শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পায়। ঠিক তখনই দেখা যায় মাহি আসলে এখানে একাই আসেননি, তাকে ফলো করে পিছে পিছে 3টা গাড়ি থিরুর দিকে আসছে। তো এর মাঝে তারা থিরুকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরা আসলে আর কেউ নয়, অর্জুন এবং অর্জুনের লোকজন। তখনই দৃশ্য হালকা একটু ফ্ল্যাশব্যাক করে কয়েক ঘন্টা আগে গেলে দেখি মাহি থিরুর কাছে আসার জন্য রেডি হচ্ছে। এমন সময় মাহির বাসাতে অর্জুন চলে আসে। মাহি কিছু বুঝে ওঠার আগে অর্জুন ভেতরে ঢুকে মাহিকে জিজ্ঞেস করে, থিরু কোথায়? মাহি যেই না বলে আমি জানি না, ব্যাস কষি একটা লাথি মেরে অর্জুন মাহিকে ফেলে দেয়। এরপর মাহি কিছু স্বীকার না করলে অর্জুনের
লোক মাহিকে টেনে তুলে দাঁড় করায়, তারপরেই আবার কষে একটা থাপ্পড় মারে এবং মাহিকে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় তারা মাহির মাকে বন্দি করে রেখে অত্যাচার করছে। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। দৃশ্য বর্তমানে। আসলে মাহি দূরে থেকে কাঁদতে কাঁদতে থিরুকে বলে, সরি থিরু, ওরা আমার মায়ের 2 হাত ভেঙে দিয়েছে। তোমাকে খুঁজে না দিলে ওরা আমার মাকে মেরে ফেলতো, তাই তোমার খোঁজ দিতে বাধ্য হয়েছি। এসব বলতে বলতে মাহি কাঁদতে থাকে, কারণ তার কারণে থিরু এখন মরতে চলেছে। থিরু এসব শুনে অর্জুনকে বলে, ওকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। অর্জুন তখন মাহিকে কাছে ডেকে এনে বলে, এখানে যা ঘটে গেছে তার একটা কথাও যেন বাইরের কেউ না জানে। এই বলেই অর্জুন মাহিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু মাহি সেখান থেকে যেতে না চাইলে থিরু মাহিকে বলে, মাহি তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তারপরেও মাহি সেখান থেকে যেতে চায় না। এই সময় অর্জুনের লোকজন থিরুকে নিয়ে যেতে থাকে। মাহি কাঁদতে কাঁদতে বলে, থিরু ওদের সাথে যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু থিরু বুঝতেছে সে না গেলে মাহির জীবন বিপদে পড়তে পারে, যে কারণে সে চুপচাপ অর্জুনের লোকদের সাথে চলে যায়। এরপর গাড়িতে করে আসার সময় অর্জুন মাঝপথে নেমে ভাজরা কোম্পানির এমডি তিওয়ারির কাছে কল করে জানায় যে সে মূল টার্গেটকে খুঁজে পেয়েছে। তখন তিওয়ারি বলে, আমাকে ওর একটা স্বীকারোক্তিমূলক ভিডিও দিয়ে ওকে শেষ করে ফেলো। এই সময় অর্জুন পাশের একটা জায়গাতে পুরনো একটা কারখানা দেখতে পেয়ে বলে, এই কুকুরের বাচ্চাটাকে ওখানে নিয়ে সাইজ করব। এরপর গাড়ি সেই কারখানাটা আসতেই অর্জুনের লোকজন থিরুকে গাড়ি থেকে বের করে মারতে থাকে। অনেকক্ষণ এইভাবে মারার পর অর্জুন থিরুর স্বীকারোক্তি নিতে ফোনে ভিডিও রেকর্ড শুরু করে। কিন্তু থিরু তার পরিচয়টুকু বলতেই মারের ঠেলায় সেন্স হারিয়ে ফেলে। তখন অর্জুন তার এক লোককে বলে, ওকে এখানে শেষ করা পর্যন্ত ওর সব কিছু ফোনে ভিডিও রেকর্ড কর। এই বলে অর্জুন একটু রিল্যাক্স নিতে দূরে সরে যায়। এদিকে অর্জুনের এক গুন্ডা থিরুকে তুলে যখনই মারতে যাবে তখনই থিরু একটা ছুরি দিয়ে তাকে মেরে দেয়। এরপর আরও একজনকে মেরে থিরু দৌড়ে সেই কারখানার ভিতরে ঢুকে পড়ে। এই সময় অর্জুনের এক লোক তার কাছে কল করে বলে, ভাই আমি থিরু সম্পর্কে আরও কিছু ইনফরমেশন পেয়েছি। আয়নাকুচি নামক এক জায়গায় ভাজরা কোম্পানির একটা কারখানা ছিল, যেটাতে থিরু ও গান্ধীর বাবা এবং ভারতীর স্বামীও কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করতেন। কিন্তু ভাজরা কোম্পানির কারখানার কারণে এখানকার পানি আর বাতাসে অস্বাভাবিকভাবে দূষণ বেড়ে যায় এবং স্থানীয় মানুষদের মাঝে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ে। অনেকের শরীরে ঘা হয়ে মারা যেতে থাকে, তো আবার অনেকে শ্বাসকষ্টে মারা যেতে থাকে। এছাড়াও সেই কারখানাতে পরপর 3টি দুর্ঘটনায় থিরু, গান্ধী ও ভারতীর মা বাবা এবং ভারতীর স্বামীসহ আরও 5 জন মারা যায়। এটা মিডিয়াতে আসলে ভাজরা উপরমহলের চাপে কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হয়। কিন্তু মাঝখান থেকে থিরু, গান্ধী ও ভারতী তাদের আপনজনদেরকে হারায়। তখন থিরু ও গান্ধী অনেক ছোট ছিল, তাই ভারতী তাদেরকে একটা অনাথ আশ্রমে ভর্তি করে দিয়ে নিজের ছেলের মতো বড় করে তুলেছে। কিন্তু তারা ভাজরা কোম্পানির সেই দিনের কথা আজও ভুলে যায়নি। ভাজরা কোম্পানি এই এলাকার মানুষের যা ক্ষতি করেছে এর প্রতিশোধ নিতেই ভারতী, গান্ধী ও থিরুকে এভাবে তৈরি করেছে। তাদের বিদেশের বিভিন্ন সিক্রেট এজেন্সিতে পাঠিয়ে হার্ড ট্রেনিং দিয়েছে, যাতে ভাজরা কোম্পানিকে চিরতরে বন্ধ করে দিতে পারে। এজন্য তারা 2 বছরেরও বেশি সময় থেকে সব প্ল্যান করে আসছে। থিরুর বিষয় এত সব ইনফরমেশন পেয়ে অর্জুনের মাথা তো গরমই হয়ে যায়। এমন সময় একজন এসে অর্জুনকে জানায়, ভাই আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই আয়নাকুচির সেই পুরাতন কেমিক্যাল কারখানা। মানে ভাগ্য অর্জুনকে সেই জায়গাতে নিয়ে এসেছে যেখানে থিরু তার মা বাবাকে হারিয়েছে। যে কারণে অর্জুন তার ফুল টিম নিয়ে প্ল্যান করে থাকে থিরুকে এই কারখানাতেই শেষ করে দেবে। তাই থিরু যাতে কোনোভাবেই এখান থেকে বের হতে না পারে সেজন্য অর্জুনের লোকজন বের হওয়ার সব পথ বন্ধ করে দেয়। কিন্তু থিরু ছোটবেলায় এই কারখানাতেই বড় হয়েছে, সে এখানকার সব কিছু জানে। আর তাছাড়া থিরু অস্থির লেভেলের ট্যালেন্টেড, তাই তার ট্যালেন্টেড ব্রেইন খাটিয়ে অর্জুন ও তার লোকজনকে মারতে শুরু করে। তো থিরু অনেক পুরাতন একটা ট্যাঙ্কিতে জমে থাকা এক ধরনের কেমিক্যাল গ্যাস ছেড়ে দেয়, যার কারণে অর্জুনের লোকেরা শ্বাসকষ্টে ধামাধাম পড়ে যেতে থাকে। এটা আসলে ভাজরা কোম্পানির সেই পাপের শাস্তি, যে পাপের কারণে অনেক মানুষ ও শিশু শ্বাসকষ্টে ভুগে মরেছে। তো এটা দেখে বাকিরা বুঝে যায় থিরু তাদেরকে বিষাক্ত কেমিক্যাল গ্যাস দিয়ে শ্বাসকষ্টে মেরে ফেলার প্ল্যান করছে। তাই তারা দ্রুত একটা বক্স খুলে পুরাতন সব মাস্ক বের করে পরে নেয়। ওদিকে থিরু পড়ে থাকা লোকগুলোকে এক করে খতম করতে থাকে। এমন সময় একজন থিরুকে দেখে তাকে মারার জন্য জোরে ছুটে আসে। এটা দেখার পর থিরু চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে তো জানে এখন কি হতে চলেছে। তখনই দেখতে পাই সেই গুন্ডা দৌড়ে আসার সময় হঠাৎ রোদের ভিতরে পা দিয়ে ফেলতেই তার সারা গায়ে আগুন লেগে যায়।
মানে এটা থিরুর সূক্ষ্ম প্ল্যান করে করা ছিল কেমিক্যাল রিয়াকশন। এভাবে 2-3 জন থিরুকে মারার জন্য আসলে তাদের গায়েও আগুন লেগে যায়। আসলে ভাজরা কোম্পানির বিষাক্ত কেমিক্যালের কারণে অনেক লোক তাদের শরীরের রোগ নিয়ে জ্বলে পুড়ে মরছে, তাই থিরু সেটার বদলা নিতে একইভাবে অর্জুনের লোকদেরকে মারছে। এটা দেখে অর্জুন বুঝতে পারে থিরু গ্যাসের সাথে এমন একটা কেমিক্যাল মিশিয়ে ছড়িয়ে দিয়েছে যার কারণে তাদের শরীরটা রোদের সংস্পর্শে আসতে আগুন ধরে যায়। এই সময় অর্জুনের এক গুন্ডা গ্যাসের ট্যাঙ্কি খুঁজে পেয়ে সেটা বন্ধ করে দেয়, যে কারণে সবাই তখন মাস্ক খুলে ফেলে। এরপর আবারও মারামারি শুরু হয়। অর্জুন যেমন থিরুর কাছে পৌঁছানোর জন্য অনেককে নির্মমভাবে মেরে এসেছে, থিরুও তেমনই অর্জুনের লোকদেরকে এক এক করে একদম ব্রুটাল স্টাইলে মারতে থাকে। এভাবে সবগুলোকে এক করে মারার পরে অবশেষে অর্জুনের পালা আসে। এদিকে থিরুও তখন অনেকটা কাহিল হয়ে পড়ে, কারণ অর্জুনের একটা লোক পায়ে ছুরি মেরেছে আর সেটা থেকে লাগাতার রক্তক্ষরণের ফলে অর্জুন ধীরে ধীরে সেন্স হারিয়ে ফেলেছে। তো এই সুযোগে অর্জুন থিরুকে মারতে থাকলে দৃশ্য থিরুর ছোটবেলায় চলে যায়, যেখানে দেখি থিরুর কুংফু মাস্টার থিরুকে বলতেছে কাউকে ঘায়েল করার জন্য 10,000 কুংফু স্টাইল প্র্যাকটিস করার চেয়ে বরং একটা স্টাইলে 10,000 বার প্র্যাকটিস করবে। আর থিরু তার গুরুর কথা মতো সারা জীবন সেটাই করে এসেছে। ব্যাস, দৃশ্য বর্তমানে চলে আসতেই থিরু তার সারা জীবন প্র্যাকটিস করে আসা সেই স্টাইলে অর্জুনকে ধামাধাম কয়েকটা লাগিয়ে দেয়। এখন এটা দেখার পালা যে তার গুরুর বলা কথা সত্য ছিল কিনা, মানে অর্জুন এই কয়টাতেই শাটডাউন নেয় কিনা। তো অর্জুনের ভাবসাব দেখে তো মনে হচ্ছে ডোজ মনে হয় কাজ করেনি, কিন্তু এই রে, ডোজ তো সত্যি সত্যি কাজে দিয়েছে। ব্যাস, এবার থিরু অর্জুনের কাছে এসে ঘাটটা সুন্দর করে ধরে আর এই নেলে বেটা, তোর উপরে ভিসা কনফার্ম। দৃশ্য এখানে কাট করলে কিছুদিন পরে নিউজে দেখতে পাই যে ভাজরা কোম্পানির ফাঁস হওয়া ইনফরমেশনগুলো সত্য প্রমাণিত হওয়ায় দেশে ও বিদেশে আইনগতভাবে ভাজরা কোম্পানিকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর 6 মাস পর দেখতে পাই মাহি তার মেডিকেল পড়াশোনা শেষ করে এখন ডাক্তার হয়েছে। তো ডিউটিতে থাকার সময় তার কাছে একটা পার্সেল আসলে মাহি সেটা খুলে দেখে কেউ একজন তার জন্য একটা শাড়ি আর একটা রিং পাঠিয়েছে। এটা দেখে আপনার আমার মতো মাহিও বুঝে যায় যে কে এটা পাঠিয়েছে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। অবশেষে শেষ হলো এই ইঁদুর বিড়ালের দূর, শেষ হলো মগজের সেই ভয়ঙ্কর যুদ্ধ যেখানে এক চাল ভুল হওয়ার অর্থ ছিল মৃত্যু। একদিকে ছিল কর্পোরেট ক্ষমতার অহংকার, যার পাহারাদার ছিল অর্জুনের মতো এক নরখাদক, আর অন্যদিকে ছিল এক সাধারণ মানুষের অসাধারণ বুদ্ধি, যার একমাত্র উদ্দেশ্য ছিল সত্যকে সামনে আনা। আমরা পুরো গল্প জুড়ে দেখলাম থিরু নামের এক ছায়ামূর্তি কিভাবে নিজের পরিচয় মুছে ফেলে ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে এক অসম লড়াইয়ে নেমেছিল। সে জানত এই লড়াইয়ে তার সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে তার আবেগ, তার ভালোবাসা। তাই সে অর্জুনের জন্য এমন এক গোলকধাঁধা তৈরি করেছিল যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। কালাগা থালাইভান অর্থাৎ বিপ্লবের নেতা, এই নামটি সার্থক করে থিরু দেখিয়ে দিল বুলেট বা পেশি শক্তি নয়, আসল ক্ষমতা থাকে মস্তিষ্কের ভিতরে। সে অর্জুনের প্রতিটি পদক্ষেপ আগে থেকে পড়ে ফেলেছিল, তার অহংকারকে কাজে লাগিয়েই তাকে তার পাতা ফাঁদে আটকে ফেলেছিল। এই মুভি আমাদের শুধু একটি থ্রিলার গল্পই শোনায় না, বরং কিছু কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটি পচে যাওয়া সিস্টেমকে পরিষ্কার করতে গেলে নিজেকেও কি সেই নোংরায় নামতে হয় না? সত্যিটা প্রকাশ করার জন্য একজন সাধারণ মানুষকে কতটা অসাধারণ হয়ে উঠতে হয়, আর সেই অসাধারণ হয়ে ওঠার পথে তাকে কি কি বিসর্জন দিতে হয়। খারাপকে শেষ করতে গিয়ে নিজেকেও কি কিছুটা খারাপ হয়ে যেতে হয়? থিরু হয়তো এই যুদ্ধে জিতেছে, কিন্তু এই জয়ের জন্য তাকে যে মূল্য দিতে হয়েছে তা কি সত্যি কম? সে তার ভালোবাসা মাহিকে ফিরে পেলেও তাদের জীবন কি আর কখনো আগের মতো সাধারণ হবে? আপনারা কি ভাবছেন এই বিষয়ে? থিরুর নেওয়া পদক্ষেপগুলো কি আপনাদের কাছে সঠিক মনে হয়েছে? আর অর্জুনের মতো এক সাইকোপ্যাথের পরিণতি কি তার প্রাপ্য ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 2022 সালের এই অনবদ্য সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারটি আমাদের দেখিয়েছে যে সত্যিকারের নায়ক হবার জন্য মাস্ক বা অতিমানবীয় ক্ষমতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সাহস আর বুদ্ধির। আমাদের এই এক্সপ্লেইন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই রুদ্ধশ্বাস গল্পের অংশীদার করুন। ভবিষ্যতে এমনই সব অসাধারণ মুভির রহস্যময় জগতে ডুব দিতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো মুভির গল্পে।
নতুন কোনো রহস্যের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।